ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিলসফি টিউশন। এই ক্লাসে আমরা সমবিবর্তন কাকে বলে, সমবিবর্তনের নিয়মগুলি কি কি এবং এ, ই, আই ও এই চার প্রকার নিরপেক্ষ বচনকে সমবিবর্তন করলে সমবিবর্তিত বচন হিসেবে কোন কোন বচন পাওয়া যায়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু সমবিবর্তন নিয়ে আর কোনো সমস্যা তোমাদের মধ্যে তৈরি হবে না। ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করি। তাহলে দেখো, সমবিবর্তন কাকে বলে আমি সংজ্ঞাটা লিখছি। কি লিখছি দেখো, যে অবরোহ অমাধ্যম অনুমানে গুণের কোনো পার্থক্য না করে হেতুবাক্যের উদ্দেশ্য পদের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় পদ হিসেবে এবং হেতুবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হিসেবে গ্রহণ করা হয়, তাকে সমবিবর্তন বলে। তাহলে এক এক করে আমরা বোঝার চেষ্টা করি। দেখো, তাহলে সমবিবর্তন কি? সমবিবর্তন হচ্ছে একটা অবরোহ অমাধ্যম অনুমান। কেন অবরোহ? কারণ এখানে যে সিদ্ধান্তটা নিঃসৃত হয় সেটা অনিবার্যভাবে নিঃসৃত হয়। অমাধ্যম কেন? কারণ একটা হেতুবাক্য থেকে একটা সিদ্ধান্ত নিঃসৃত হয়। এরপরে কি বলছে দেখো, গুণের কোনো পার্থক্য না করে, অর্থাৎ গুণের কোনো পার্থক্য হবে না। এরপরে কি করতে হবে দেখো, হেতুবাক্যের উদ্দেশ্য পদের বিরুদ্ধ পদকে, তাহলে হেতুবাক্যের যে উদ্দেশ্য পদ থাকবে সেই উদ্দেশ্য পদের বিরুদ্ধ পদটাকে কি করতে হবে? সিদ্ধান্তের বিধেয় পদ হিসেবে গ্রহণ করতে হবে। তাহলে হেতুবাক্যের উদ্দেশ্য পদের বিরুদ্ধ পদটাকে সিদ্ধান্তের বিধেয় পদ হিসেবে গ্রহণ করতে হবে এবং হেতুবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হিসেবে গ্রহণ করা হয়, তাকে সমবিবর্তন বলে। এবার দেখো উদাহরণটা দিলে বুঝতে পারবে। উদাহরণ, মনে করো এ বচন সকল মানুষ হয় সুখী ব্যক্তি। সকল মানুষ হয় সুখী ব্যক্তি। মনে করো এ বচনের সমবিবর্তন আমরা করব, তাই তো? তাহলে সকল মানুষ হয় সুখী ব্যক্তি। তাহলে দেখো, এ বচন সকল মানুষ হয় সুখী ব্যক্তি, মানুষটা কি? মানুষটা হচ্ছে উদ্দেশ্য পদ, আর সুখী ব্যক্তিটা কি? সুখী ব্যক্তিটা হচ্ছে বিধেয় পদ। তাহলে এ বচনের সমবিবর্তিত রূপ কোন বচন হবে? এ বচনের সমবিবর্তিত রূপ কিন্তু এ বচন ই হবে। তাহলে কি হবে দেখো, সকল, কি বলছে? হেতুবাক্যের উদ্দেশ্য পদের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় পদ হিসেবে গ্রহণ করতে হবে। তাহলে হেতুবাক্যের উদ্দেশ্য পদ কি রয়েছে? হেতুবাক্যের উদ্দেশ্য পদ মানুষ রয়েছে। তাহলে মানুষ পদটার বিরুদ্ধ পদ কি? মানুষ পদটার বিরুদ্ধ পদ হচ্ছে অমানুষ, তাই তো? আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম বিরুদ্ধ পদ নিয়ে। তাহলে কোনো পদের আগে যদি আমরা অ বসিয়ে দেই, তাহলে সেই পদটা হয়ে যায় বিরুদ্ধ পদ। তাহলে উদ্দেশ্য পদের বিরুদ্ধ পদ কি হবে? অমানুষ। যেহেতু মানুষ হচ্ছে উদ্দেশ্য পদ, কাজেই এই মানুষ উদ্দেশ্য পদের আগে যদি আমরা অ বসিয়ে দিই, তাহলে সেটা হবে বিরুদ্ধ পদ, অর্থাৎ অমানুষ হবে বিরুদ্ধ পদ। তাহলে এই হেতুবাক্যের উদ্দেশ্য পদের বিরুদ্ধ পদটা কি হবে? সিদ্ধান্তের বিধেয় পদ হবে। তাহলে মানুষের বিরুদ্ধ পদ কি? অমানুষ। এটা কি হবে? এটা সিদ্ধান্তের বিধেয় পদ হবে, তাই তো? আচ্ছা, এবার কি বলছি দেখো, হেতুবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ। হেতুবাক্যের বিধেয় পদ কি? সুখী ব্যক্তি। তাহলে এই সুখী ব্যক্তির বিরুদ্ধ পদ কি হবে? অসুখী ব্যক্তি, তাই তো? তাহলে এই অসুখী ব্যক্তিটা কোথায় বসবে? সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে। তাহলে অসুখী ব্যক্তি। আর এ বচনের সংযোজক কি? এ বচনের সংযোজক হচ্ছে হয়। তাহলে দেখো, সকল মানুষ হয় সুখী ব্যক্তি, আর সিদ্ধান্ত কি বেরোলো? সকল অসুখী ব্যক্তি হয় অমানুষ। সমবিবর্তনের ক্ষেত্রে
সমবিবর্তনের ক্ষেত্রে হেতুবাক্যকে বলা হচ্ছে সমবিবর্তনীয়। মনে রাখবে, সমবিবর্তনের ক্ষেত্রে হেতুবাক্যকে বলা হয় সমবিবর্তনীয়, আর সিদ্ধান্তকে বলা হয় সমবিবর্তিত। বোঝা গেল? তাহলে যে অবরোহ অমাধ্যম অনুমানে গুণের কোনো পার্থক্য না করে হেতুবাক্যের উদ্দেশ্য পদের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় পদ হিসেবে এবং হেতুবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে গ্রহণ করা হয় তাকে সমবিবর্তন বলে। উদাহরণটা তোমরা দেখলে। প্রশ্ন হলো, এই প্রসেসে যদি তোমরা সমবিবর্তন করো তাহলে কিন্তু তোমাদের একটু কঠিন মনে হবে। তাই এই কঠিন জিনিসটাকে সহজভাবে করার জন্য সমবিবর্তনের একটা ক্রম তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে সমবিবর্তনের একটা ক্রমকে মনে রাখতে হবে। সমবিবর্তনের ক্ষেত্রে একটা নিয়ম তোমাদেরকে পালন করতে হবে। দেখো, এই বচন রয়েছে, তাহলে বচনটিকে প্রথমে বিবর্তন করবে। বচনটিকে প্রথমে বিবর্তন করবে। এই বিবর্তিত বচনটিকে এরপরে আবর্তন করবে। এরপরে এই আবর্তিত বচনটিকে বিবর্তন করবে। তাহলেই কিন্তু তোমরা সমবিবর্তিত রূপটি পাবে। তাহলে কি বললাম? বচনটিকে প্রথমে বিবর্তন করতে হবে, সেই বিবর্তিত রূপটিকে আবর্তন করতে হবে, সেই আবর্তিত রূপটিকে আবার বিবর্তন করতে হবে। তাহলেই কিন্তু তোমরা যে কোনো বচনের সমবিবর্তিত রূপটি পাবে। তাহলে আমরা দেখো, এই রুলসটা যদি আমরা পালন করি তাহলে কিন্তু সমবিবর্তন প্রক্রিয়াটা আমাদের কাছে খুব সহজ মনে হবে। আর একটা উদাহরণ দেই, দেখো, মনে করো এ বচন, সকল কবি হয় শিক্ষক। দেখো, তাহলে সকল কবি হয় শিক্ষক, এটা কি? এটা হচ্ছে বচন, তাই তো? এটা হচ্ছে বচন। আমরা লিখতে পারি মূল বচন, বা আমরা এটাকে লিখতে পারি সমবিবর্তনীয়। এবার কি বলছে দেখো, বচনটিকে কি করতে হবে? বিবর্তন করতে হবে। তাহলে এ বচনকে যদি আমরা বিবর্তন করি, এ বচনকে বিবর্তন করলে কোন বচন পাওয়া যায়? এ বচনকে বিবর্তন করলে ই বচন পাওয়া যায়, তাই তো? তাহলে কি হবে? কোন কবি নয় অশিক্ষক। তাহলে এটা হয়ে গেল কি? এটা হয়ে গেল বিবর্তিত। তাহলে সকল কবি হয় শিক্ষক, এই বচনটিকে যদি আমরা বিবর্তন করি তাহলে কোন বচন পাবো? ই বচন পাবো, কারণ এ বচনের বিবর্তিত রূপ হচ্ছে ই। তাহলে কোনো কবি নয় অশিক্ষক, তাহলে এটা হয়ে গেল বিবর্তিত, অর্থাৎ বিবর্তন করা কিন্তু এখানে হলো। তাহলে বচন থেকে আমরা কি করলাম? বিবর্তন করলাম। এবার যে বিবর্তিত রূপটা পেলাম, এই বিবর্তিত রূপটিকে কি করতে হবে? আবর্তন করতে হবে। তাহলে ই বচনকে যদি আমরা আবর্তন করি কোন বচন পাবো? ই বচনকে আবর্তন করলে ই বচন পাওয়া যায়, তাই তো? তাহলে কি হবে? কোন আবর্তনে কি হয়? হেতুবাক্যের উদ্দেশ্যপদ এবং বিধেয় পদ পরিবর্তিত হয়। তাহলে কোন, তাহলে বিধেয় পদ কি রয়েছে? অশিক্ষক। তাহলে কোন অশিক্ষক নয়, উদ্দেশ্যপদ কি রয়েছে? কবি। তাহলে এটা হয়ে গেল কি? আবর্তিত। আবর্তিত। তাহলে দেখো, বিবর্তনটিকে আবার কি করলাম? আবর্তন করলাম। তাহলে আবর্তন করলাম মানে আবর্তিত বচন পেয়ে গেলাম। এবার এই আবর্তিত বচনটিকে আবার কি করতে হবে? বিবর্তন করতে হবে, তাই তো? তাহলে সুতরাং তাহলে ই বচনকে যদি আমরা বিবর্তন করি কোন বচন পাবো? ই বচনকে বিবর্তন করলে এ বচন পাবো। তাহলে কি হবে? সকল।
অশিক্ষক হয় অকবি। তাহলে এটা কি হয়ে গেল? এটা হচ্ছে বিবর্তিত, বা আমরা এটাকে বলতে পারি সম বিবর্তিত। তাহলে দেখো, এই ক্রমটাকে যদি আমরা পালন করি, তাহলে মূল বচনটিকে প্রথমে বিবর্তন করতে হবে, এই বিবর্তিত বচনটিকে আবর্তন করতে হবে, আবর্তিত বচনটিকে আবার বিবর্তন করতে হবে, তাহলে কিন্তু আমরা সিদ্ধান্তটা পাবো, সমবিবর্তিত রূপটি পাবো। তাহলে যদি ডিরেক্টলি করো তাও করতে পারো, আর যদি ডিরেক্টলি না করে এই ক্রমটা অনুসারে তোমরা করো, সেটাতেও কিন্তু করতে পারো। তবে ক্রমটা অনুসারে করলে ভুল হওয়ার চান্স কম থাকে এবং এই প্রক্রিয়াটাকে সহজ মনে হয়। তাহলে এই যে এই গোটা প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সম বিবর্তন। বোঝা গেল? তাহলে এই গোটা প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সম বিবর্তন। আচ্ছা, তাহলে আশা করি তোমরা বুঝে গেছো তাহলে সমবিবর্তন কি। তাহলে সমবিবর্তনের যদি আমরা নিয়ম লিখি, আমরা প্রথমে কি লিখতে পারি? হেতু বাক্যের উদ্দেশ্য পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় পদ হবে, তাই তো? তাহলে হেতু বাক্যের উদ্দেশ্য পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় পদ হবে। এরপরে লিখতে পারি হেতু বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হবে, তাই তো? তাহলে হেতু বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হবে, তাই তো? এরপরে লিখতে পারি হেতু বাক্য ও সিদ্ধান্তের গুণ অভিন্ন হবে। তাহলে হেতু বাক্য ও সিদ্ধান্তের গুণ অভিন্ন হবে মানে একই থাকবে, অর্থাৎ নতুন কোনো নিয়ম কিন্তু এখানে সমবিবর্তনে প্রয়োগ করা হচ্ছে না। আবর্তন এবং বিবর্তনের যে নিয়ম রয়েছে সেই নিয়মই কিন্তু সমবিবর্তনের নিয়ম। এর জন্য এই সমবিবর্তনকে বলা হচ্ছে আবর্তন এবং বিবর্তনের যুগ্ম প্রয়োগ। বোঝা গেল? আবর্তন এবং বিবর্তনের যুগ্ম প্রয়োগ বা একসঙ্গে প্রয়োগ হচ্ছে সম বিবর্তন। বোঝা গেল? আচ্ছা, তো এবার চলো আমরা দেখব এ ই আই ও এই 4 প্রকার নিরপেক্ষ বচনের সমবিবর্তিত রূপ কি কি পাওয়া যায়। তাহলে এ বচনটা তো আমরা দেখলাম, তাহলে এবার ই বচন শুরু করি। তাহলে ই বচন, মনে করো কোনো শিক্ষক নয় কবি। কোনো শিক্ষক নয় কবি। আচ্ছা, এই বচনটিকে প্রথমে কি করতে হবে? প্রথমে বিবর্তন করতে হবে। তাহলে বিবর্তন করলে কি হবে? ই বচনকে বিবর্তন করলে কোন বচন পাওয়া যায়? ই বচনকে বিবর্তন করলে এ বচন পাওয়া যায়, তাই তো? তাহলে এ বচন হলে কি হবে? সকল শিক্ষক হয় অকবি। তাহলে এটা হচ্ছে মূল বচন। এটা কি? এটা হচ্ছে বিবর্তিত। আচ্ছা, এবার এই বিবর্তিত বচনটিকে কি করতে হবে? আবর্তন করতে হবে। তাহলে এ বচনকে যদি আমরা আবর্তন করি কোন বচন পাবো? এ বচনকে আবর্তন করলে আমরা আই বচন পাবো, তাই তো? তাহলে এ বচনকে আবর্তন করলে কোন বচন পাবো? আই বচন পাবো। তাহলে আই বচনের আবর্তন কি হবে? কোন কোন অকবি হয়
শিক্ষক। তাহলে এটা কি হয়ে গেল? এটা হচ্ছে আবর্তিত। এবার এই আবর্তিত বচনটিকে কি করতে হবে? বিবর্তন করতে হবে। তাহলে আই বচনকে বিবর্তন করলে কোন বচন পাওয়া যায়? আই বচনকে বিবর্তন করলে কিন্তু ও বচন পাওয়া যায়। তাহলে কি হবে? কোনো কোনো অকবি নয় শিক্ষক। তাহলে এটা হয়ে গেল বিবর্তিত। বোঝা গেল? তাহলে মূল বচনটিকে আমরা বলতে পারি সমবিবর্তনীয়, আর এটাকে আমরা বলতে পারি সমবিবর্তিত। তাহলে আই বচনের যদি আমরা সমবিবর্তন করি, তাহলে আই বচন কোনো কোনো আম নয় টক, সরি এখানে হয় হবে। তাহলে কোনো কোনো আম হয় টক, তাহলে প্রথমে কি করতে হবে? বিবর্তন করতে হবে। তাহলে আই বচনের বিবর্তন কি? আই বচনের বিবর্তিত রূপ হচ্ছে ও। তাহলে কি হবে? কোনো কোনো আম নয় টক। তাহলে এটা হচ্ছে সমবিবর্তনীয়, এটা হচ্ছে বিবর্তিত। এবার দেখো ও বচনের কি করতে হবে? এরপর আবর্তন করতে হবে, কিন্তু ও বচনের আবর্তন তো সম্ভব নয়। আমরা দেখেছিলাম ও বচনকে আবর্তন করা যায় না। কাজেই ও বচনের যেহেতু আবর্তন হচ্ছে না, কাজেই আই বচনের সমবিবর্তন সম্ভব হয় না। তাহলে আই বচনকে প্রথমে কি করতে হবে? প্রথমে বিবর্তন করতে হবে। এই বিবর্তিত বচনটিকে কি করতে হবে? আবর্তন করতে হবে। তাহলে আই বচনকে যদি আমরা বিবর্তন করি ও বচন পাবো। ও বচনের আবর্তিত রূপ আমরা পাই না, বা ও বচনকে আবর্তন করা যায় না। তো আবর্তন যেহেতু করা যাচ্ছে না, কাজেই সমবিবর্তন প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে না। এর জন্য আই বচনের সমবিবর্তন সম্ভব হয় না, বা আই বচনকে সমবিবর্তন করা যায় না। বোঝা গেল? আচ্ছা, তাহলে ও বচন কোনো 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 ছাত্র নয় সৎ, কোনো কোনো ছাত্র নয় সৎ। তাহলে ও বচনকে প্রথমে কি করতে হবে? অর্থাৎ মূল বচনটিকে প্রথমে কি করতে হবে? বিবর্তন করতে হবে। তাহলে ও বচনকে বিবর্তন করলে কোন বচন পাবো? আই বচন পাবো। তাহলে কি হবে? কোনো কোনো ছাত্র হয় অসৎ, তাই তো? তাহলে এটা হচ্ছে সমবিবর্তনীয়, এটা হচ্ছে বিবর্তিত। এবার এই বিবর্তিত বচনটিকে কি করতে হবে? আবর্তন করতে হবে। তাহলে আই বচনকে আবর্তন করলে কোন বচন পাওয়া যায়? আই বচন পাওয়া যায়। তাহলে কি হবে? কোনো কোনো আবর্তন করলে উদ্দেশ্যবিধ চেঞ্জ হয়। তাহলে অসৎ হয় ছাত্র। তাহলে এটা হয়ে গেল কি? আবর্তিত। আচ্ছা, এবার এই আবর্তিত বচনটিকে কি করতে হবে? বিবর্তন করতে হবে। সুতরাং তাহলে আই বচনকে বিবর্তন করলে কোন কোন বচন পাওয়া যায়? আই বচনকে বিবর্তন করলে ও বচন পাওয়া যায়। তাহলে কি হবে? কোনো কোনো অসৎ নয় ছাত্র। তাহলে এটা কি হয়ে গেল? সমবিবর্তিত। তাহলে ও বচনের সমবিবর্তিত রূপ কি? ও বচনের সমবিবর্তিত রূপ হচ্ছে ও। তাহলে ও বচনের সমবিবর্তিত রূপ হচ্ছে ও। সমবিবর্তনীয়, আমরা যদি লিখি সমবিবর্তনীয়, আর এদিকে যদি লিখি সমবিবর্তিত,
তাহলে এ বচন সমবিবর্তনীয় মানে এ বচনকে সমবিবর্তিত করলে কোন বচন পাওয়া যায়? এ বচন পাওয়া যায়, তাই তো? তাহলে এ বচনের সমবিবর্তিত রূপ হচ্ছে এ। ই বচনের সমবিবর্তিত রূপ কি? ই বচনের সমবিবর্তিত রূপ হচ্ছে ও। আই বচনের সমবিবর্তিত রূপ কি? আই বচনের সমবিবর্তিত রূপ পাওয়া যায় না। আর ও বচনের সমবিবর্তিত রূপ কি? ও বচনের সমবিবর্তিত রূপ হচ্ছে ও, তাই তো? আমরা একটু আগে দেখলাম। তাহলে দেখো, এ বচনের সমবিবর্তিত রূপ এ, ই বচনের সমবিবর্তিত রূপ ও, আই বচনের সমবিবর্তিত রূপ সম্ভব নয়, আর ও বচনের সমবিবর্তিত রূপ হচ্ছে ও। তাহলে কোনো বচনকে যদি সমবিবর্তন করতে বলে, মনে করো ই বচনকে যদি আমাকে সমবিবর্তন করতে বলে, তাহলে সমবিবর্তিত বচন হিসেবে কোন বচন পাবো? ও বচন পাবো। তাহলে তোমরা ডিরেক্টলি করতে পারবে। যদি ডিরেক্টলি করতে না পারো, তাহলে এই ক্রমটাকে মনে রাখবে। তাহলে প্রথমে বিবর্তন করবে, তারপরে আবর্তন করবে, তারপরে আবার বিবর্তন করবে। হলো? তাহলে দেখো, এ বচনের সমবিবর্তিত রূপ কি? এ। তাহলে সমবিবর্তিত রূপে আকারটাকে কি হবে? সকল অপি হয় অ এস। ই বচনের সমবিবর্তিত রূপ কি? ও। ও বচনের আকারটা কি হবে? কোন কোন অপি নয় অ এস। আই বচনের সমবিবর্তিত রূপ পাওয়া যায় না। ও বচনের সমবিবর্তিত রূপ কি? ও। তাহলে ও বচনের আকারটা কি হবে? কোন কোন অপি নয় অ এস, তাই তো? তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে। এটা মনে রাখলে তোমরা সরাসরি ডিরেক্টলি কিন্তু সমবিবর্তিত রূপ পেতে পারো। মনে করো, ফর এক্সাম্পল, আমি একটা উদাহরণ দেই। মনে করো ই বচন, কোন দার্শনিক নয় কবি। তাহলে কোন দার্শনিক নয় কবি, এটা কি? সমবিবর্তনীয়, তাই তো? সমবিবর্তনীয়। তাহলে কোন বচন? ই বচন। তাহলে ই বচনের সমবিবর্তিত রূপ বা সমবিবর্তিত বচন কি হয়? ই বচনের সমবিবর্তিত বচন ও হয়। তাহলে সুতরাং ও। আচ্ছা, আকারটা কি হবে? কোন কোন অপি নয় অ এস। তাহলে কোন কোন, তাহলে কোন কোন অপি, অপি, দেখো এটা হচ্ছে এস আর এটা হচ্ছে পি। তাহলে অপি মানে কি? অ কবি নয় অ এস। এস কি? দার্শনিক। তাহলে অ এস মানে কি? অ দার্শনিক, তাই তো? কোন কোন অ কবি নয় অ দার্শনিক। তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল সম বিবর্তিত। তাহলে দেখো, এই ছকটা যদি মনে রাখো, তাহলে কিন্তু তোমরা দু লাইনেই কিন্তু সমবিবর্তিত রূপ পেতে পারো। আর যদি এই ছকটা মনে রাখতে না পারো, তাহলে তোমাকে এই প্রসেসটা মনে রাখতে হবে। তো তোমাদের ইচ্ছা, তোমরা কোনটা মনে রাখবে। তোমাদের যেটা সহজ মনে হবে সেটাই তোমরা মনে রাখবে। হলো? তাহলে এই হচ্ছে আজকের ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ক্লাসটিকে শেয়ার করবে। চলো নেক্সট ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব।